আরতি, তুমি এই বিয়েতে খুশি তো? হ্যাঁ হ্যাঁ। জানো, আমি যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম আমি তখনই বুঝতে পেরেছিলাম যে ভগবান শুধু তোমাকে আমার জন্যই বানিয়েছে। আমার মা বাবাও তোমাকে খুব পছন্দ করেছেন, আর তোমার মা বাবা আমাকে। কিন্তু তুমি আমাকে পছন্দ করো কিনা এটা তোমার কাছ থেকে জানা হয়েছিল তো? কই না তো। আরে এ কি ধরনের কথা? যার বিয়ে অন্তত তার কাছ থেকে তো একবার শোনা উচিত। আসলে আমাদের গ্রামে মেয়েদেরকে এসব জিজ্ঞেস করা হয় না। এ তো খুব অন্যায় কথা। আমি তো তোমাকে ভালো করে দেখিইনি, ওই একবারই দেখেছিলাম। আরে কিন্তু তুমি তো সেদিনকে আমার সামনেই বসেছিলে। হ্যাঁ বসে তো ছিলাম, কিন্তু তাকিয়ে যে তোমাকে দেখব সেই সাহসই করতে পারিনি। তা আজকে দেখে নাও, এখন তো বিয়ে হয়েই গেছে। এবার তো তোমার কাছে আর কোনো উপায়ও নেই, সারা জীবন তোমাকে দেখতেই হবে। আসলে আরতি একটা ছোট্ট গ্রামের মেয়ে। ওর বিয়ে পাশের গ্রাম সূর্যপুরে থাকা অনিলের সাথে হয়েছিল। অনিল খুবই সহজ সরল ব্যক্তি ছিল। এর দুদিন পর। আরে বাহ, এ পরোটাগুলো কে বানিয়েছে? কেন, কি হয়েছে? এরকম করে জিজ্ঞেস করছিস কেন? কারণ এতে যে তোমার হাতে স্বাদ নেই। এটা তোর বৌদি বানিয়েছে, তাই ভাবছিলাম। দারুণ হয়েছে পরোটাগুলো। তা বৌদি কোথায় এখন? ও স্নান করতে গেছে, এখনই আসছে। বৌদি, আমি তো খুব খুশি যে দাদা তোমার মতো একজন বউ পেয়েছে। এরকম বলছো কেন ঠাকুরপো? আরে তুমি জানো না বৌদি, আমার দাদাটা যে 1 নম্বরের হাদারাম। আমি তো মাকে বলতাম যে দেখবা, কোনো মেয়েই দাদাকে পাত্তা দেবে না। আরতির শ্বশুরবাড়ির পরিবেশটা খুবই হাসি খুশি ছিল। বড় ছেলে অনিল যেমন খুবই সহজ সরল ছিল, ছোট ছেলে সুনীল তেমনই বুদ্ধিমান ও রসিক ছিল। ধীরে ধীরে আরতি তার সুন্দর স্বভাব দিয়ে সবার মন জয় করে নিয়েছিল, আর সুনীলও বৌদির ব্যবহারে খুব খুশি ছিল। ঠাকুরপো বলো তো আজকে কি খাবে? বৌদি, তুমি আমাকে জিজ্ঞেস করছো? আরে হ্যাঁ, প্রত্যেকদিন তো বাড়ির বড়দেরকে জিজ্ঞেস করি, কিন্তু ছোটদের মতো তো জানা উচিত, তাই না? সত্যি বলছি বৌদি, আজকে তুমি বুঝিয়ে দিলে যে তুমি কতটা ভালো। নাহলে এখানে কেউ তো আমার কথা জিজ্ঞেসই করে না। আচ্ছা বৌদি, শোনো না, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না। না না বৌদি, এখানে না, মা বাবা জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। তুমি এক কাজ করো, তোমার কাজ হয়ে গেলে ছাদে চলে এসো। ঠিক আছে, আমি যাব। এই বলে সুনীল ছাদে চলে যায়। তার কিছুক্ষণ পর আরতিও সেখানে যায়। আরে ছাদে কি ভালো লাগছে, কি সুন্দর পরিবেশ, তাই না? আরে বৌদি, তুমি বসন্ত নিয়ে পড়ে রইলে, আর ওদিকে যে আমার জীবনে সব পাতা ঝরে গেল। কিছু একটা করো বৌদি। ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না। বৌদি, তুমি নিশ্চয় কমলাপুরের নাম শুনেছো? ওখানে একটা মেয়ে আছে ঋতু, ওকে আমি ভালোবাসি। এই বাবা, কি বলছো ঠাকুরপো? তুমি প্রেম করে বিয়ে করতে চাও? হ্যাঁ বৌদি, কিন্তু ঋতুকে দেখতে অলরেডি অনেক ছেলে আসছে। তুমি কিছু একটা করো, নাহলে ওইদিকে ঋতু মরবে আর এদিকে আমিও মরবো। আচ্ছা, আমি চেষ্টা করছি। সুনীল সিধে সাদা আরতিকে খুব একটা কঠিন কাজ দিয়েছিল, আর আরতিও তার শ্বশুরবাড়ির লোককে রাজি করালো, আর ঋতুর সাথে সুনীলের বিয়ে হয়ে গেল। ঋতু জমিদারের মেয়ে ছিল। এ কি মা, আপনারা মাটির উনুনে রান্না করেন? হ্যাঁ ছোট বৌমা। কি মা, উনুনে এখন আর কে রান্না করে? আমি রান্না করি, বড় যা রান্না করে, আর গ্রামের সবাই উনুনেই রান্না করে। আরে মা, এখন তো গ্যাস ওভেনের যুগ, তাতে ধোঁয়াও থাকে না, আর বারে বারে ফুও দিতে হয় না। হ্যাঁ বৌমা, আমি শুনেছি, কিন্তু রুটির মধ্যে আবার গ্যাস ভরে দেয় না তো? আরে না না মা, এমন কিছুই না, সব মিটে যাক, দেখবে আমি গ্যাস উনুনে রান্না করছি। ঠিক আছে ছোট বৌমা, যেমনটা তুমি ভালো বোঝো। বয়সে আর সম্পর্কে ঋতু ছোট হলেও আরতিকে সবসময় কাজের অর্ডার দিত, কিন্তু সংসারে ঝামেলা হবে ভেবে আরতি কিছুই বলতো না। এইভাবে ধীরে ধীরে ঋতু আরতি আর লতাকে গ্যাসে রান্না করা শিখিয়ে দেয়। এরপর একদিন আরতি যখন ওই গ্যাস ওভেনে রান্না করতে যাচ্ছিল, তখনই ওর হাত থেকে কুকারটা পড়ে গেলে গ্যাস ওভেন একটু ডেবে যায়। এ কি করলে তুমি? এতবার শেখাবার পরেও সেই উনুনে রান্না করা গাইয়াই থেকে গেলে। এটা তুমি কি ধরনের ব্যবহার করছো ঋতু? ওটা তো ভুল করে হয়ে গেছে, আর আমি তো তোমার বড় যা, তুমি এইভাবে আমাকে বলতে পারো না। তা আমি কি করব বলো? তোমরা জানো আমার বাবা কত টাকা দিয়ে এই ওভেনটা কিনে দিয়েছিল, তাও আবার শহর থেকে। না তো আমি জানি, না আমার জানার কোনো ইচ্ছা আছে, বুঝলে? কি ইচ্ছে? ইচ্ছে তারই থাকে যার অকাত থাকে।
কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে না তুমি আমার গ্যাস ওভেনে হাত দেবে না আমার ফ্রিজে। ঠিক আছে ঋতু। ওই দিন আরতি খুব কেঁদেছিল, কারণ সে খুব কষ্ট পেয়েছিল। কিন্তু এত কিছুর পরেও আরতি ঋতুকে কিছুই বলল না। সন্ধেবেলা স্বামী অনিল বাড়িতে এলে আরতি ওকে ছাদে নিয়ে যায়। এই যে খুব অন্যায় হলো, দাঁড়াও আমি এক্ষুনি ঋতু আর মায়ের সাথে কথা বলছি। না গো, কাউকে কিছু বলো না, কারণ কোনো লাভ হবে না। কারণ মা ঋতুর কথা শুনবে, আর ঋতুও পয়সার অহংকারে মত্ত। আজ থেকে এই ছাদই আমাদের রান্নাঘর, আর এখানেই খাবো। ঠিক আছে আরতি, তুমি যা বলবে আমি তোমার সাথে আছি। এরপরে দুদিন ধরে মুষলধারে বৃষ্টি হলে পুরো গ্রামে বন্যার পরিস্থিতি দেখা দেয়, আর দেখতে দেখতে বন্যার রূপ নিয়ে নেয়। আরে ঋতু বৌমা, দেখো ঘরে জল ঢুকছে যে। এখন কি হবে মা? এখন আমরা কোথায় যাব মা? সবার প্রথমে রান্নাঘর থেকে গ্যাসের উনুনটা তুলে নিয়ে ছাদে নিয়ে যাও, আর আরতি রান্নাঘরে রেখে দাও, ও বারণ করবে না। যাও। কিন্তু প্রাণের ভয়ে ঋতু গ্যাসের উনুন ফেলে দিয়েই ছাদে দৌড়ে পালিয়ে গেল। আর ছাদে গিয়ে দেখলো যে ওদের পরিবারের সবাই আরতির রান্নাঘরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সে বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজলেও রান্নাঘরে যাওয়ার সাহস পাচ্ছিল না। ঋতু, ঝগড়াটা না হয় পরেই করবে, তাড়াতাড়ি রান্নাঘরে এসো, না হলে বৃষ্টিতে ভিজে গেলে তো শরীর খারাপ করবে। এই শুনে বাধ্য হয়েও রান্নাঘরে এলো। তখন আরতি বলল, সন্ধেবেলা রুটি আর ডাল বানিয়েছি, তুমি খাবে তো, নাকি অন্য কিছু বানাবো? আরতির এই কথা শুনে ঋতুর চোখে অনুশোচনার জল চলে আসে। এই মাটির উনুন কিন্তু অতটাও খারাপ নয়, একটু সময় লাগলেও রান্নাটা কিন্তু ভালোই হয়। দিদি, তুমি আমাকে শেখাবে এই উনুনে কিভাবে রান্না করতে হয়? আমার গ্যাস ওভেন তো নিচে রয়ে গেল। এই শুনে সবাই হাসতে লাগলো, আর এইভাবেই আরতির রান্নাঘর আর মাটির উনুন সবাইকে এক করে দিল। কোনো এক গ্রামে বিমলা নামে এক বৃদ্ধা ছিলেন। তিনি তার বান্ধবীদের সাথে বসে কিটি পার্টি করছিলেন। আজকালকার মেয়েদের চক্কর না আমি কিচ্ছু বুঝি না বাপু, যাকে দেখো সেই লাভ ম্যারেজ করছে। বিমলা, তোরও তো ছেলে বড় হয়েছে, দেখিস কোনো মেয়ের চক্করে না ফেসে যায়, বুঝলি? আমি বেঁচে থাকতে এটা হতেই দেব না। আমি তো আমার ছেলের বিয়ে নিজে দেখে দেব, আর পনে একটা গাড়িও নেব, আর তারপর পায়ের ওপর পা রেখে গ্রামে বুক ফুলিয়ে চলবো। এইসব নিয়ে ওরা গল্প করছিল। সন্ধেবেলা বিমলা দেবী ঘরে এসে দেখলো যে রোহান একটি মেয়েকে নিয়ে গলায় মালা দিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। রোহান, এসব কি? মা, ও দিয়া, আমরা একে অপরকে ভালোবাসি তাই লাভ ম্যারেজ করে নিয়েছি। তোমার তো এসব পছন্দ না, তাই তোমায় জানাইনি। এই মেয়ে, তুই এখানে থাকতে পারবি না, বেরিয়ে যা ঘর থেকে। দিয়া একজন মুখরা আর ডানপিটে টাইপের মেয়ে ছিল। সে চিৎকার করে বলল, কেন বেরিয়ে যাব? একটু ঝেড়ে কাশুন তো, আমিও শুনি। আমাকে বাড়ি থেকে তাড়াবার চেষ্টা করলে বা আমার গায়ে হাত তোলার চেষ্টা করলে আমি এখনই পুলিশে কমপ্লেন করে দেবো। তারপর লালবাজারে গিয়ে যা দেবে না, আহা। এই বলে দিয়া নিজের ঘরে চলে যায়, আর বিমলা দেবীর মাথা ঘুরে যায়। কি বেয়াদব মেয়েকে বিয়ে করলি রে তুই, হ্যাঁ? এই বলে রেগে বিমলা দেবীও তার নিজের ঘরে চলে গেলেন, কারণ তারও কিছু করার ছিল না। এরপর দিয়া যখন রাতের খাবার করতে গেল, আমার জন্য পালং পনির বানাবে। এটা হোটেল নয়, এটা বাড়ি, আর যা বানাচ্ছি তা সবাইকে খেতে হবে, আমি বিষ বানাচ্ছি না। সবসময় শাশুড়ি আর বৌমার ঝগড়া লেগেই থাকতো। কোথায় স্বপ্ন ছিল পণ হিসেবে একটা গাড়ি চাইবেন, আর পেয়ে গেলেন একটা ডান পিটে বৌমা। রোহান অফিসে বেরিয়ে গেলে দিয়াও রোজ রেডি হয়ে কোথাও যেত। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। তারপর একদিন রোহান যখন অফিসে গেছে, তখন বিমলা দেবীর বান্ধবীরা মজা নিতে ওর বাড়িতে আসে। আরে বিমলা, তোর গাড়িটা কেমন চলছে? বৌমা তোর কথা শোনে তো? তখনই দিয়া রেডি হয়ে নিজের ঘর থেকে বেরোলো। বৌমা, আমাদের জন্য চা বানিয়ে আনো। আমি কোচিনে যাচ্ছি চাকরির ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে। এইবারে বৌমা হয়ে তুমি চাকরি করবে? যাও শিগগিরই চা বানিয়ে আনো। এই শুনে দিয়ারও মাথা গরম হয়ে গেল। শুনুন, না আমি আপনার বাড়ির কাজের ঝি, না আপনি আমাকে কিনে রেখেছেন। আমার যা ইচ্ছা আমি তাই করব। আমি ওই পুরনো কালে শাশুড়ির বগল দাবা হয়ে থাকা বউ নই। এই বলে দিয়া ওখান থেকে চলে যায়। যা দেখলাম না তোর লাখে একজন বৌমাকে। এই চলো সব বাড়ি। এসব শুনে বিমলার চেহারা রেগে লাল হয়ে যায়। আমার তো দুর্ভাগ্যটাও খারাপ, যেরকম ভেবেছিলাম সেরকম কিছুই হলো না। না গাড়ি পেলাম, না টাকা, কি লাভ হলো ছেলের বিয়ে করে।
এই ডাইনিকে তো বাড়ি থেকে আমি তাড়াবই। পরের দিন রোহান কাজে বেরিয়ে গেলে বিমলা দেবী পাড়ার একটা পুরোহিতের সাথে দেখা করেন। ঠাকুর মশাই, আপনি তো সবই জানেন, আপনাকে কি আর বলবো, তাই আপনি আমার ছেলের জন্য একটা ভালো দেখে মেয়ে খুঁজে দিন তো, যার সাথে আমার ছেলের আবার বিয়ে দিতে পারবো আর ওই ডাইনিকে তাড়াতে পারবো। আপনার ছেলের জন্য একটা মেয়ে আছে। ঠিক আছে, তাহলে আপনি ওই মেয়েটাকে না আমার বাড়িতে পাঠিয়ে দিন। বিমলা সবেমাত্র বাড়িতে গিয়ে বসেছে, সেই সময় ঠাকুরমশাইয়ের পাঠানো রাগিনী বাড়িতে চলে আসে। আরে এসো, লজ্জা পেও না, এটা তোমারই বাড়ি, তুমি তো এই বাড়ির বউ হতে চলেছ। যাও, সামনে রান্নাঘর, দুজনের জন্য চা বানিয়ে আনো। ঠিক আছে মা। এরপরে রাগিনী রান্নাঘরে চলে যায়, আর দিয়া অনেকক্ষণ ধরে এসব দেখে রাগ সামলাতে না পেরে সেও রান্নাঘরে যায়। এটা আমার রান্নাঘর, কোনো অচেনা লোকের এখানে জায়গা নেই, বেরো এখান থেকে। আমাকে মা ডেকেছে, আমি এই বাড়ির হবু বউ। এইভাবে রোজই ঝগড়া হতো, একদিন তো সব সীমা পেরিয়ে গেল। এই দিয়া, তুই বাড়ি থেকে বেরোতো, তুই ঠিক করে না কথা বলতে জানিস না কারোর সাথে ব্যবহার করতে জানিস। আমি রোহানের আবার বিয়ে দেব রাগিনীর সাথে। ঠিক আছে, রোহান যদি ওর সাথে বিয়ে করতে চায় তো আমি বেরিয়ে যাব। এই বলে দিয়া বাড়ি থেকে রেগে বেরিয়ে গেল, আর বিমলা দেবী খুব খুশি হলেন। ভালোই হয়েছে, আপত্তা বিদায় নিয়েছে, এবার আমি রোহনের সাথে তোমার বিয়ে দেব। সন্ধেবেলা রোহন এসে দিয়াকে দেখতে না পেলে, তুই কাকে খুঁজছিস? তোর দিয়া বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু তুই টেনশন করিস না, তোর বিয়ে আমি এই মেয়ের সাথে করাবো, খুব ভালো মেয়ে। তোমার ভালো মেয়ে তোমার কাছেই থাক, আমি দিয়াকে খুঁজতে যাচ্ছি। এরপর রোহন দিয়ার খোঁজে বেরিয়ে পড়ল, আর রাত্রিবেলা বিমলা দেবী আর রাগিনী গল্প করতে লাগলো। মা, আমার না খুব ঘুম পাচ্ছে, আমি যাই, আর তুমিও ঘুমিয়ে পড়ো, মনে হচ্ছে না রোহন রাতে আসবে বলে। ঠিক বলছিস তুই, অনেকদিন পর একটু শান্তিতে ঘুমোবো। বিমলা দেবী নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন, কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ বাসন পড়ার আওয়াজে ওনার ঘুম ভেঙে গেল। আওয়াজটা তখনও হচ্ছিল। এটা কিসের আওয়াজ? চোর ঢোকেনি তো? দেখি গিয়ে। বিমলা দেবী পা টিপে টিপে এসে দেখলেন যে রাগিনী জিনিসপত্র চুরি করছে। এ তুমি কি করছো? তখনই রাগিনী বেলনি ছুঁড়ে বিমলা দেবীর মাথায় মারে আর পালিয়ে যায়। মাথায় চোট লাগাতে বিমলা দেবী অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পর রোহান আর দিয়া বাড়িতে ফিরে আসে। বিমলা দেবীর এই অবস্থা দেখে দুজন অবাক হয়ে যায়। মা, মায়ের মাথায় চোট লেগেছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। এরপর রোহান আর দিয়া বিমলা দেবীকে হাসপাতালে নিয়ে যায়। গোটা রাত ওদের ওখানেই কেটে গেল। তুমি অফিসে যাও, আমি মায়ের কাছে রয়েছি। রোহানের আর্জেন্ট কাজ ছিল, তাই সে অফিসে চলে গেল। এরপর প্রেরণা 4-5 দিন ধরে বিমলা দেবীর খুব সেবা করলো, আর বিমলা দেবীর ক্ষতটাও অনেকটা সেরে উঠল, কিন্তু কেউ কারোর সাথেই কথা বলছিল না। এরপর একদিন রাতে, দেখলে মা, তুমি দিয়াকে পছন্দ করতে না, আর আজ দিয়াই দিন রাত তোমার সেবা করেছে। আর ওই যে মেয়েটাকে এনেছিলে, ও চুরি করে পালিয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আজ থেকে তুমিই আমার বৌমা। মা, আজকে তোমার ডিসচার্জ হবে, কিন্তু এটা ছাড়াও আর একটা খুশির খবর আছে। আমি এতদিন ধরে যে চাকরিটার জন্য চেষ্টা করছিলাম, সেই চাকরিতে 1 লাখ লোক ফর্ম জমা করেছিল, কিন্তু তার মধ্যে থেকে কোম্পানি আমাকেই সিলেক্ট করেছে। তাই সামান্য ডাউন পেমেন্ট করে আমি একটা গাড়ি কিনে নিয়েছি। আর মা, আজকে আমি আপনাকে ওই গাড়িতে করেই বাড়িতে নিয়ে যাব। এই শুনে ওনার চোখে খুশির জল চলে এলো। এরপর ওরা গাড়িতে করে বাড়িতে পৌঁছালো, আর বিমলা দেবীর সব বান্ধবীরা ওকে খুব মন দিয়ে দেখছিল। এইসব দেখে বিমলা দেবী নিজের খুশি সামলাতে পারলেন না, আর গাড়ি থেকে নেবেই প্রেরণাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আর এই দেখে রোহন খুব খুশি হলো। আরে বিমলা, এখন কেন কাঁদছিস রে? তোর বৌমা তো তোর গাড়ি স্বপ্ন পূরণ করে দিল, এখন ঠাটে গাড়িতে করে ঘুরবি। এরপর বিমলা দেবী তার ছেলে বউকে নিয়ে সুখেই থাকতে লাগলো। Thanks for watching.